আর এই পুরো এরিয়াটা হচ্ছে হিল এরিয়া। আর কিছু দূর আসার পরেই আমি প্রচন্ড বৃষ্টিতে মানে ফেসে যাই। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো ড্রাগন ফল। রাস্তাটা দু সাইডে মানে কফি বাগান, এগুলো যেরকম আমাদের দার্জিলিং যেতে গেলে শুধু চা বাগান দেখতে পাই, এখান থেকে যাওয়ার সময় শুধু কফি বাগান দেখতে পাচ্ছি। অ্যানিমেল ক্রসিং, ব্ল্যাক প্যান্থার, আজা এক সামনে। আহ কেলো করেছে, বাইক বন্ধ হয়ে গেছে, বাইক স্টার্ট হচ্ছে না। গুড মর্নিং তো গুড মর্নিং ফ্রম হানিল্যান্ড। তো আমার পিছনে যে রিসর্টটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে হানিল্যান্ড। তো কাল রাতে আমি এখানে স্টে করেছিলাম। তো এর আগের ভিডিওটায় তোমরা দেখেছিলে যে আমি হায়দ্রাবাদ থেকে বেরিয়ে যাচ্ছিলাম মসুরের দিকে। তো মসুর তো আমি পৌঁছে গেছিলাম, কিন্তু মসুরের সিটির ভেতরে আমি এন্টার করিনি। তো ওখান থেকে আমি ডাইরেক্ট চলে এসেছিলাম মানে কেরালা যাওয়ার জন্য। তো কেরালা যাওয়ার পথেই একটা ফরেস্ট পড়ে, আরিকিরি ফরেস্ট। তো ওটা তো আমি ক্রস করে গেছিলাম, চাপে আমি এটাই পড়ে গেছিলাম যে আরিকিরি ফরেস্ট যখন আমি এন্টার করি তখন বিকেল হয়ে গেছিল। আর আমি চিন্তায় ছিলাম যে এই ফরেস্টটা আমি মানে আলো থাকতে থাকতেই ক্রস করতে পারবো কিনা, না হলে খুব সমস্যা হয়ে যেত। আর এই পুরো এরিয়াটা হচ্ছে হিল এরিয়া। আর কিছু দূর আসার পরেই আমি প্রচন্ড বৃষ্টিতে মানে ফেসে যাই। তো যাই হোক, কোনো দাঁড়ানোর জায়গা ছিল না, দুপাশেই শুধু ফরেস্ট আর পাহাড়। তো আস্তে আস্তে এগাতে লাগলাম, মানে অনেকটা এগানোর পর ফাইনালি আমি একটা রিসর্ট এখানে দেখতে পাই। তো যাই হোক, এখানে আসলাম, এসে কথা বললাম, কথা বলে সব করলাম, ম্যানেজ হয়ে গেল। তো যাই হোক, এটা হচ্ছে হানিল্যান্ড। তো একবার তোমাদের ঘুরিয়ে পুরো জায়গাটা দেখিয়ে দিই। খুব বেশি বড় না, মানে এখানে রুমের সংখ্যাও খুব কম, মোটামুটি 6টা নাকি 8টা মতো রুম আছে এখানে। আর এই সাইডে একটা কটেজ মতো আছে, চারি সাইডটা দেখো। আর ওই যে আমার পিরোনিকা ওখানে। আর এখানে সব থেকে বিশেষ জিনিস যেটা, সেটা হচ্ছে এটা দেখো, কফি বিনস। তো এখানে পুরো চারিদিকে মানে কফি গাছ ভর্তি, আর সবকটা গাছে দেখো কফি বিনস ভরে গেছে দেখো। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো ড্রাগন ফল। আমি এই প্রথম ড্রাগন ফল মানে ক্যাকটাস গাছে দেখলাম। মানে এর আগে আমি ড্রাগন ফল দেখেছিলাম সেটা দোকানে বা বাজারে, কিন্তু এরকম গাছে মানে ড্রাগন ফল এটা আমি এই ফার্স্ট দেখলাম। তো চলো, আমি চলে এসেছি মোটো ব্লগিং সেট আপে। আর গ্লাভসের ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি, হাতের অবস্থা দেখো কি হয়েছে। হর হর মহাদেব। কালকে যে রাস্তাটা দিয়ে আসছিলাম মানে এই রাস্তাটাই, পেছন সাইডটা এত সুন্দর ছিল কি বলবো তোমাদের। মানে বৃষ্টির কারণে তো গোপ্রো আমি অফ করে দিয়েছিলাম, অফ করে ব্যাগের ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম। বর্ষায় মজাও লাগছিল, কিন্তু আবার প্রবলেমও হচ্ছিল খুব। তো যাই হোক, আজকে দেখা যাক। আজকে মানে ওয়েদারটা অতটাও ভালো না, কিন্তু আমার মনে হচ্ছে যে আবারও পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাব। তো চলো দেখা যাক এবারের ভিউটা কীরকম আসে। কালকে বৃষ্টিতে ভিজে গেছিলাম, এখনো পর্যন্ত জ্যাকেট ফ্যাকেট শুকায়নি ঠিক করে। তো চলো আস্তে আস্তে টুকটুক করে এগিয়ে যাচ্ছি আবারও সেই পাহাড়ি জঙ্গলওয়ালা রাস্তায়। বাট আজকে সকালে যদি আরিকিরি ফরেস্টের ওখানটায় দিয়ে আমি ক্রস করতাম তাহলে সব থেকে ভালো হতো, মানে একটুখানি আশপাশটাও যাওয়া যেত। মানে আরিকিরি ফরেস্টটা ডিভাইডেড করা, আরিকিরি ফরেস্ট 1, 2, 3 এরকম করে। রাস্তাটা দু সাইডে মানে কফি বাগান, এগুলো যেরকম আমাদের দার্জিলিং যেতে গেলে শুধু চা বাগান দেখতে পাই, এখান থেকে যাওয়ার সময় শুধু কফি বাগান দেখতে পাচ্ছি। মনে হচ্ছে অনেকটা উপরে চলে এসছে, সেজন্য আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে। মানে এখন আমরা পাহাড়ের উপরে আছি, আর 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমরা একেবারে সমুদ্রের কাছে চলে যাবো, মানে একদম নিচে। আর এই গুগল আন্টি এমন এমন রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে,
মানে আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি যে এখান থেকে আমি কেন যাচ্ছি, আর কি কোনো রাস্তা নেই? তো চলো দেখো কি সরু রাস্তা আর পুরো জঙ্গলের মধ্যে থেকে, মানে সচরাচর একটা লোকজনও দেখা যাচ্ছে না এখানে। তো পিছনে বোর্ড লাগানো ছিল এলিফ্যান্ট ক্রসিং এর জায়গা আছে, এটা ড্রাইভ কেয়ারফুলি। ভাই এরকম একটা রাস্তার একটা লোকজন ঠিকভাবে দেখা যাচ্ছে না, মানে অনেকক্ষণ পর পর হয়তো একটা গাড়ি যাচ্ছে। আর এরকম জায়গায় জন্তু জানোয়ার তো থাকবেই। মানে এতগুলো স্টেট আমি আসলাম, এত পুলিশের সামনে দিয়ে আসলাম, কিন্তু মানে বাইকের সাইলেন্সারের জন্য এখনো পর্যন্ত কোনো পুলিশ আমাকে ধরেনি। কারণ আমার আরে ইয়ার খুবই ছোট্ট একটা ওয়াটারফলস। एनिमल क्रॉसिंग, ब्लैक पैंथर, आजा एक सामने। কেলো করেছে, বাইক বন্ধ হয়ে গেছে, বাইক স্টার্ট হচ্ছে না। হয়ে গেল, কাম সারছে। আবার মনে হচ্ছে ফিউল সেকশনে প্রবলেম। কি লোক করেছে, এবার কি করি? কিন্তু যে করেই হোক এখান থেকে তো ক্রস করতেই হবে। কিন্তু ঢালের জন্য তো আমি নেমে তো যাচ্ছি, কিন্তু কেস খেয়ে গেলাম। ओ चलो भाई स्टार्ट हो। একটু তো চাপে পড়ে গেছিলাম আমি, একটু টেনশন হচ্ছিল, এমনি এমনি অটোমেটিকই স্টার্ট হয়ে গেল। কয়েকবার গোত্তা মারলো, আর বন্ধ হোস না, আর বন্ধ হোস না। বন্ধ হোস না বাবু, আর বন্ধ হোস না, হোস না। ওকে চলো 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 চলো। মানে ফিউল পাম্পটার প্রবলেম হচ্ছে, কিন্তু যতক্ষণ চলে ততক্ষণ চালাতে হবে, কারণ ফিউল পাম্প চেঞ্জ করতে গেলেই মানে মোটা টাকার খরচা। মানে জায়গাটা তো খুব ভালো লাগছে, কিন্তু যেই বাইকটা বন্ধ হয়ে গেছিলো, সত্যি বলছি আমি মানে একটু চাপে পড়ে গেছিলাম। কারণ এই রকম জায়গায় বাইক খারাপ হয়ে যাওয়া মানে বুঝতেই পারছো। হ্যাঁ আই এম ফ্রম কলকাতা। কলকাতা মানে সবাই এই রাইডটাকে কমপ্লিট করার জন্য যে হেল্পটা আমাকে করছে, তো সেখান থেকেই আমার সমস্ত খরচা বেরোচ্ছে। মানে যারা যারা হেল্প করছে তারা চায় আমি এই রাইডটা যাতে কমপ্লিট করতে পারি। মানে অনেকে তো বিশ্বাসই করতে পারছে না যে এটা আমি করতে চলেছি। মানে তারা এত খুশি হচ্ছে, মানে কিছু মানুষ এত খুশি হচ্ছে যে আমি নিজেও এতটা খুশি না। মানে শুধু আমাদের বাংলার রাইডিং কমিউনিটির কিছু লোক বাদ দিয়ে বাকি সবাই সাপোর্ট করছে এই রাইডটাকে। মানে এই রাইডটা যাতে এগিয়ে যায়, আমি জাস্ট কমপ্লিট করতে পারি, সেজন্য প্রচুর মানুষ হেল্প করছে। প্রচুর মানুষের মানে তারা নিজেরাই বলছে দাদা তুমি মানে এই যে সাহসটা নিয়ে বিনা পয়সায় তুমি বেরিয়ে গেছো, এটাই অনেক। চলো এখান থেকে একটু চা খাই, দেখি চা আছে কিনা। সকাল থেকে চা ঠা কিচ্ছু খাওয়া হয়নি। চায় মিলেগা? হ্যাঁ
তো চলো আবারও বেরিয়ে পড়লাম আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আর 53 কিলোমিটার, 1 ঘন্টা 19 মিনিট। তোমার নাম? नेहाल। ओके। सनत 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 दास फ्रॉम कोलकाता। नेक्स्ट से कासरगोड, इधर से कानंगाड़। हाँ कानंगाड़ कानंगाड़ कानंगाड़। ओके। कासलकोट कासलकोट। ओके थैंक यू। तो कासलकोट माने केरला। तो फाइनली আমি 9টা স্টেট কমপ্লিট করে ফেলেছি। তো এবার নেক্সট ডেস্টিনেশন আমি দিয়ে দিয়েছি গোয়া, মানে আরেকটা স্টেট। তো গোয়া এখান থেকে 8 ঘন্টা 33 মিনিট দেখাচ্ছে, 416 কিলোমিটার। তো আজকে তো আর পৌঁছাতে পারবো না, কোথাও একটা স্টে করে যাব, তো কালকে বেরাবো। তো এখন বিকেল হওয়ার আগে দেখি যতটা আমি যেতে পারি। তো একটু আগে এখানে দাঁড়িয়েছিলাম মানে ফান্ড কালেক্ট করার জন্য, মানে মানুষের হেল্প নিয়ে। তো সেরকম কোনো রেজাল্ট আসলো না। মোটামুটি মানে 10-12 জন দাঁড়ালো, তাদেরকে বললাম যে আমি কি করছি। তো শুনে ওকে থ্যাংক ইউ ব্রাদার, গুড ওয়ার্ক বলে চলে গেল। কিন্তু কেউ সাহায্য করার মতো পেলাম না, মানে খাবার জল বা কিছু একটা দিয়ে সাহায্য করে, তো সেরকম কাউকে আমি পেলাম না। 10-12 জনের মধ্যে একজনও না। তো মনে হচ্ছে কেরালার মানুষের কাছ থেকে আমি হেল্প কিছুই পাবো না। তারপরেরটা কী হবে আমি জানি না। আর গোয়াতেও মনে হয় না যে কোনো রকম হেল্প আমি পাবো। তারপর শুরু হয়ে যাবে বাফার টাইম। আর বাফার টাইম ক্রস হয়ে গেলে মানে 5 to 7 ডেজ আমি বাফার টাইম রাখবো, কারণ ওইটুকখানির ব্যাকআপ আমার কাছে রয়েছে, মানে খাবার দাবারের ব্যাকআপ আমার কাছে রয়েছে। তো 5-7 দিনের মধ্যে যদি আমি কোনো রকম কোনো হেল্প না পাই তাহলে মিশন ইনকমপ্লিট, আমি বাড়ি চলে যাব। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। চলো অনেকক্ষণ পর একটু ভালো রাস্তা পেলাম। মানে এতক্ষণ যা রাস্তার অবস্থা ছিল, এমনি সরু রাস্তা, তার মধ্যে গাড়টা ভর্তি। আরে শান্তি নেই, শান্তি নেই। এই দেখে একটুখানি শান্তি পাচ্ছিলাম, তাও নেই। বলে না সুখ বেশিক্ষণ সহ্য হয় না, ঠিক ওইটুকখানি রাস্তা থেকে হেভি খুশি হয়ে গেছিলাম, আবার শুরু হয়ে গেল। তো গোয়া এখান থেকে 388 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে ওই 8 ঘন্টা মতো লাগবে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে কোনো পেট্রোল পাম্পে টেন্ট লাগিয়ে নেবো, বা কোনো যদি শেল্টার পাই তাহলে শেল্টারের নিচে টেন্টটা লাগিয়ে দেবো। ও চলো আবার একটু ভালো রাস্তা পেলাম, একটু টেনে নিই। গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো, চেঞ্জ করে নিলাম। আর এই রাস্তা দিয়ে যেতে না আর ভালো লাগছে না, হাত মা ব্যথা হয়ে গেছে। পুরো রাস্তাটায় কাজ চলছে। আর উফ, আর দেখো জ্যাকেটের অবস্থা দেখো, এত ধুলো। দেখ হাতটায় কিছু করার নেই, গ্লাভস নেই বলে। আর পিছনে 2টো হোটেল আর একটা লজে আমি কথা বললাম, কিন্তু কোনো লাভ হলো না। তো হোটেলগুলোয় বললো 1300 টাকা করে রুম। যখন বললাম বিষয়টা, মানে যেরকম অন্যদেরও বলি, তো এখানে বলছে ওরকম কোনো ইয়ে না, 1300 টাকা ফিক্সড রেট, 1300 টাকাই লাগবে। একটা লজটায় যেটা গেছিলাম ওখানেও ওরকম 1000 টাকা বললো, মানে 1100 টাকা বলেছিল, লাস্ট 1000 টাকা করতে পারবে। কিন্তু পসিবল না 1000 টাকা দিয়ে এখন রুমে থাকা, কারণ 1000 টাকা দিয়ে যদি আমি রুমে এখন থেকে যাই তাহলে পেট্রোল ভরাতে পারবো না। তো যাই হোক ফাইনাল ডিসিশন নিলাম যে পেট্রোলটা ভরিয়ে নেবো, ভরিয়ে নিয়ে কোনো পেট্রোল পাম্প বা ধাবা যদি পাই তাহলে ওখানেই শুয়ে পড়বো। আর সত্যি বলতে আমি এই এরিয়াটায় দেখলাম মানে কোনো রকম মানুষকে হেল্পের ব্যাপারে এরা নেই, এরা এর থেকে 10 হাত দূরে। যাই হোক এক একটা এরিয়াতে এক এক রকম মানুষ, এক এক রকম তাদের মেন্টালিটি। ভেবেই এসেছিলাম যে এরকম কিছু একটা হবে, কিন্তু আমি যে 9টা স্টেট পৌঁছে যাব মানুষের হেল্পে, এটা আমি কখনো ভাবিনি। মানে আমি যখন প্ল্যান করছিলাম তখনও কিন্তু এটা ভাবিনি। তো চলো পেট্রোল আমি ভরিয়ে নিয়েছি, 750 টাকার পেট্রোল আমি ভরে নিলাম, বাস পেট্রোল ফান্ড শেষ। এরপরই শুরু হচ্ছে আসল খেলা। এতদিন তো ইজিলি সব কিছু হয়ে গেছে, এবার দেখতে হবে যে কি হয়, মানে ফান্ড কালেক্ট হবে কি না হবে। আর কেরালার মানুষের কাছ থেকে কোনো সাহায্য পাচ্ছি না। তো চলো বাফার টাইম স্টার্ট। তো আমি যতদূর আন্দাজ করতে পারছি গোয়ায় গিয়ে কিন্তু হেল্প যত সম্ভব আমি পাবো না, কিন্তু হ্যাঁ গোয়ায় একটা ফ্যাসিলিটি হবে যে থাকার ব্যবস্থার
খুব একটা অসুবিধা হবে না, কারণ ওখানে প্রচুর ছোট ছোট রিসর্ট টাইপের রয়েছে। সেগুলোতে যদি কথা বলি তারা আমাকে আরামসে টেন্ট লাগাতে দেবে। আর হোটেল ফোটেল এগুলোতে অসুবিধা হয় না, কারণ এগুলোতে একটু প্রমোশনাল ব্যাপার চলে আসে, তো সেখানে রাজি হয়ে যায়। যেহেতু আমি ইউটিউব করি, মানে আমার সোশ্যাল মিডিয়ার রয়েছে, সেখানে মোটামুটি একটু ফ্যান ফলোয়ার্স রয়েছে, তো অসুবিধা হয় না, তারা রাজি হয়ে যায়। আর অনেকে তো এইসব কিছু দেখেও না, এমনিই বলে চলো অসুবিধা নেই। তো এই রাইডে আমি সবথেকে হায়েস্ট আমি লজ ভাড়া দিয়েছি, মানে হোটেল ভাড়া দিয়েছি হচ্ছে 600 টাকা। আর ম্যাক্সিমামটাই তো মানে টাকা পয়সা কিছু দিতেই হয়নি। তো চলো দেখা যাক নেক্সট কি হয়। ও এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, তো এই ভিডিওটাকে আর বেশি বাড়াবো না। আর তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করে রাখো, কারণ ডেলি টু ডেলি আপডেটটা আমি ওখানেই সব থেকে আগে দিই। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।